আমি কিমা জামান আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি কার্য দিবসের আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। বরাবরের মতো জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO, এরপর স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। শুরুতেই দেখে নেব এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের সার্বিক চিত্র কি দাঁড়িয়েছে। আজকে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ইতিবাচক ধারা এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। DSEX ইন্ডেক্সটি 19.19 পয়েন্ট বেড়েছে। এই 2 ঘন্টার লেনদেনের চিত্রে যদি আমরা দেখেছি সর্বোচ্চ অবস্থান 4949 পয়েন্ট, তবে এই মুহূর্তে অবস্থান করছে 4933 পয়েন্টে। DS30 ইন্ডেক্সটি 12.06 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1819 পয়েন্টে এবং DSES অর্থাৎ সরিয়া সূচক 5 পয়েন্টের মতো বেড়ে 1153 পয়েন্ট অবস্থান করছে এবং মোট লেনদেন 273 কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখন পর্যন্ত 121টি কোম্পানি রয়েছে দর বাড়ার তালিকায় এবং হারিয়েছে 89টি দর, এবং শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 121টি দর বেড়েছে, 91টি দর হারিয়েছে এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 11টি মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে এবং হারিয়েছে 5টি মিউচুয়াল ফান্ডের দর। ছিল এখনকার মতো সূচক ও লেনদেনের সবশেষ অবস্থা। পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা করব তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। মার্কেটের ট্রেন্ডটা যদি একটু বলি, আপনি তো খেয়ালই করেছেন যে গত সপ্তাহের 5000 পয়েন্ট আবার এই সপ্তাহে আমরা দেখলাম 5000 পয়েন্টের নিচে নেমে এসেছে। যে 5000 পয়েন্ট আসতে আমাদের অনেক সময় লেগেছিল। আমরা মাঝখানে রোজার ঈদ থেকে কোরবানির 2 মাসে দেখেছিলাম 800 পয়েন্টের মতো বেড়েছিল, সেই সূচক আবার 5000 পয়েন্টের নিচে। কিভাবে আপনি এটাকে এক্সপ্লেনেশন করবেন? আপনার কথা সূত্র ধরেই বলতেছি, যেটা হলো যে 5000 পয়েন্ট কিন্তু আসলে একটা সাইকোলজিক্যাল, আমি বলবো যে একটা পয়েন্ট এবং এটা একটা ব্যারিয়ার। তো যখন যেদিন এই 5000 পয়েন্টটা যখন ব্রেক করলো, যখন নিচে নেমে গেল, তো আসলে এটা এরকমই হয়, ক্যাপিটাল মার্কেটে এরকমই, তখনই কিন্তু মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট করেছে যে হয়তো আরো পড়ে যাবে, এবং সেটাই কিন্তু আমরা দেখেছি যে আপনার লাস্ট 2 or 3 ওয়ার্কিং ডেজে যেটা হয়েছে যে ইন্ডেক্স কিন্তু বেশ ভালো পড়েছিল, কিন্তু সেটা আবার হয়তো রিগেন হয়ে যাবে, বাট এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো এই লেভেলটা যেহেতু আপনার জাস্ট নিচে চলে গেছে, সেই জন্যই অনেকের মধ্যে একটা দ্বিধা যে মার্কেট কি আবার খারাপ হয়ে যাচ্ছে কিনা, বা মার্কেটে কি আপনার ওইভাবে ইনভেস্টররা যেভাবে আসতেছিল তারা কি আবার কিভাবে চলে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় যে এরকম কিছু না, এটা অনলি একটা সাইকোলজিক্যাল একটা, আমি বলবো, টেম্পারমেন্ট, ঠিক আছে? এবং এটা যখন দেখা যাবে একটু বাইং, যখন স্পিডটা যখন বেড়ে যাবে, তখন এটা কিন্তু আবার মার্কেট কাটিয়ে উঠবে। এবং যেটা আমরা দেখেছিলাম যে গত লাস্ট ট্রেডিং ডেতে যেটা দেখেছিলাম যে চেষ্টা করেছিল এবং মোটামুটি মার্কেটটা রিভাইভ করার জন্য, লাস্টে এসে আমরা দেখেছি মাত্র 25 না 23 পয়েন্ট পড়ে গেছে। এবং আজকে যদি আপনি ট্রেন্ডটা দেখেন, আজকে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ গুড পজিটিভ ট্রেন্ড এই মুহূর্তে। এবং এটা কিন্তু এক ধরনের কি ফাইটই হচ্ছে বলা চলে, ঠিক আছে? যে 5000 পয়েন্টের নিচে যাবে না উপরে যাবে, উপরে থাকবে। তো আই থিঙ্ক এই ট্যাগ অফ ওয়ার ইজ গুড, এটা বিউটি অফ আওয়ার মার্কেট। হ্যাঁ, তো এটা আমি খারাপ ভাবেও দেখছি না, ঠিক আছে? এক সময় দেখা যাবে যে 5000 পয়েন্ট ক্রস করে হয়তো এমনও হতে পারে 5.5 যাবে, 6000 যাবে। আমরা তো আরো আশা করি যে এক সময় আমাদের স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 10,000 বা তার বেশি হয়ে যাবে, হতেই পারে সেটা। হ্যাঁ, আরেকটি বিষয় যেটা হ্যাঁ আপনি যেটা বলছিলেন সেটা সূত্র ধরেই বলি। সূচকের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে পাচ্ছি, কিন্তু লেনদেন কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে 800 কোটি টাকার ঘরে ছিল 700 কোটি টাকার, সেই অনুপাতে কিন্তু লেনদেনের আমরা হ্যাঁ, লেনদেনে কিন্তু কোনো প্রভাব খুব একটা পড়ে নাই, ঠিক আছে? আমরা যেটা আশা করি যে লেনদেন যদি 500 কোটি বা তার যদি আশেপাশে থাকে, দিস ইজ গুড। হ্যাঁ, আমাদের একটা ভালো টার্নওভার হচ্ছে। আর যদি ধরেন যে 700-800 হয়ে যায়, সেটা আমাদের জন্য বোনাস। তো আই থিঙ্ক এটা গুড একটা লেনদেনই হচ্ছে। এবং আপনি দেখেন যে 700 কোটি লেনদেন হচ্ছে, কিন্তু তার মানে আপনি এখন যেটা বলতে চাচ্ছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ এখন বিরাজ করতেছে। এবং আপনি মার্কেটের যে ওভারঅল পি রেশিও যদি আপনি দেখেন এবং আমাদের আশেপাশের কান্ট্রিগুলোর কম্পারিজনে, তাহলে দেখবেন যে মোটামুটি ভাবে আমার মনে হয় যে ইনভেস্টিং মুডেই কিন্তু আসলে থাকার কথা। কিন্তু কিছু আনইউজুয়াল চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিছু কোম্পানি আপনি কি খেয়াল করেছেন কিনা যে গেইনারেও যে এটা আসলে আমাদের মার্কেটটা, বাংলাদেশের মার্কেটটা আসলে ছোট, এবং এখানে কিন্তু রিউমার বেসড আপনার ট্রেডিংটা এখানে বেশি হয়। এবং এখানে আমি বলবো যে আমাদের মার্কেটের যারা ইনভেস্টর আছেন বা আমরা যারা অনেকে ট্রেডার যারা আছেন, তারাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নর্মাল যে আচরণ সেটা তারা করছেন না। এবং আমি বলবো যে ইনভেস্টরদের কথায় তাদের কিন্তু আরেকটু আমি মনে হয় যে এই বিষয়ে তাদের একটু সচেতন হওয়া উচিত এবং তাদের একটু জ্ঞান অর্জনও আমার মনে হয় করা উচিত আর কি, ঠিক আছে? আর না হলে কিন্তু তার এখানে ঝুঁকি থেকেই যায়। এবং দেখেন আপনি যে শেয়ারগুলো নতুন আসতেছে, তাই না, কোনো টেস্ট
টেস্টেড শেয়ার না এগুলো। আপনি তার কোনো 2-3 বছর বা 5 বছর কোনো ট্র্যাক রেকর্ড আপনি জানেন না, অথচ ওই শেয়ারগুলো দেখেন যে আপনার মানে দেখা হ্যাঁ, এগুলোতে আমরা মুভমেন্ট এটাই হচ্ছে। যেমন কিছু সাজিবাজারকে দেখেছি যে টানা আমরা 3 কোনো সপ্তাহ স্পেসিফিক halt নাম আমি বলতে চাই না, তার মানে এটাই যে দাঁড়ায় যে আমাদের দেশের যারা এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু তাদের প্রপার দায়িত্বটা পালন করতেছে না, অথবা তারা ইনএক্টিভ আছে, যে কোনো একটা হয় তারা লেনদেনে অংশগ্রহণ কম করতেছে, অথবা তাহলে তারা তাদের প্রপার কিন্তু যে রেসপন্সিবল সেটা পালন করতেছে না। এবং আমার কাছে মনে হয় যে ইনএক্টিভই অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ইনএক্টিভই আছে, আর না হলে কিন্তু আপনার এরকম আনইউজুয়াল ঘটনা আপনার ঘটার কথা না, বা যা হয় এরকম তো হওয়ার কথা না। কিন্তু দেখা যাচ্ছে ভালো হ্যাঁ, মৌলভিত্তিক যেটা- শেয়ারগুলো এগুলাতে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, অথচ নতুন শেয়ার এসে যে ক্রেজ তুলতেছে, এটা কিন্তু একটু আমার মনে হয় আনইউজুয়াল আর কি। সেক্ষেত্রে কি আরেকটা বিষয়, আইপি অনুমোদন দেওয়ার সময় বিএসসিসির কি আরো সতর্কতা অবলম্বন করা উচিত কি না? না আসলে বিএসসিসি তো আমার মনে হয় সতর্ক হয়েই তো তার অনুমোদনগুলো দিচ্ছে, এবং তারা যে প্রাইসে দিতেছে তার থেকে তো দেখা যায় 3-4-5 আমরা গুণ কিন্তু এর বেশি মধ্যে রেটে কিছু, কিন্তু শেয়ার ট্রেড কোম্পানি- হচ্ছে। জি। তার মানে কি নিশ্চয়ই ডিমান্ড আছে, আর না হলে কেন ইনভেস্টররা কেন এই শেয়ারগুলো কিনবে? হয়তোবা তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে এসিসি হয়তোবা তাদেরকে আসলে যে প্রাইসে আসার কথা ছিল যৌক্তিক প্রাইস না দিয়ে তাদেরকে কম প্রাইসে তাহলে পারমিশন দিয়েছে, এটি তো তাহলে বোঝা যায়। না, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে কিছু কোম্পানি যেটা আসছে যে হ্যাঁ খুব বেশি বায়ার ডিমান্ড আছে মার্কেটে, কিন্তু আবার এমন আমরা দেখেছি গত কমিশন সভায় জরিমানার বিষয় দেখেছি যে অসত্য তথ্য দেওয়ার বিষয় ছিল যে মার্কেটে আসার হ্যাঁ, আগে। এটা তো অবশ্যই, এবং দেখেন যে এরকম কিন্তু অনেকগুলো নিউজই আমরা কিন্তু পাই। দেখা যাচ্ছে আইপিও আসার আগে একরকম নিউজ হচ্ছে, আবার আইপিওতে যখন লিস্টেড সেকেন্ডারি মার্কেট ট্রেড শুরু হয়ে যায় তখন কিন্তু আরেক রকম ঘটনা ঘটতেছে। তো এখানে মূল কারণ কিন্তু আমাদের অ্যাকাউন্টস। জি। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টস যদি প্রপার অ্যাকাউন্টিং যদি না হয়, ঠিক আছে, তাহলে তো এই ঘটনা ঘটবেই। এবং দেখা যাচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টিং এর কারণে কিন্তু যত রকম অনিয়ম বা ফাঁকফোকর বের করে দেখা যাচ্ছে ইস্যুয়ার বলেন বা অনেকেই কিন্তু এই সুযোগগুলো নিচ্ছে। তাহলে জনাব জহিরুল ইসলাম, আমি এখানে অ্যাড করব যে গতকালকে আপনিও জেনেছেন ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এটার কি ইম্প্যাক্টটা এই ক্ষেত্রে পড়বে? অবশ্যই কতটুকু এটা একটা helpful? খুবই সুসংবাদ আমি বলবো, এবং সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের বিনিয়োগকারী ভাইদের জন্য। বিকজ এইটা যদি আপনার মন্ত্রিসভায় যদি পাশ হয়ে গেছে, এবং আমার মনে হয় সংসদে এটা উঠবে এবং সেখানেও পাশ হয়ে যাবে, তাহলে কিন্তু একটা জবাবদিহিতার বিষয় এখানে চলে আসবে, এবং সবাই একটা জবাবদিহিতার একটা প্ল্যাটফর্মে আসবে, এবং সেটা মার্কেটের জন্য অনেক ভালো হবে, এবং বিশেষ করে ইনভেস্টররা কিন্তু অনেক উপকৃত হবেন। এখানে এবং একটা এটা মত পার্থক্যের বিষয় ছিল, আপনিও তো জেনেছেন যে অডিটরদের শাস্তির বিষয়ে একটা বিধানও রয়েছে, সেটা নিয়ে কিন্তু মত পার্থক্যের জন্য আমরা অনেকটা লং টাইমই বলা চলে ফিনান্সিয়াল রিপোর্টিং একটা আসতে, and আশা করব যে সামনে হয়তো এটা খুবই হ্যাঁ, দ্রুত অগ্রসর মত হয়ে যাবে। পার্থক্য থাকবে, এবং সেটার কিন্তু আবার সমাধানও আছে, ঠিক আছে, এবং সেই মত পার্থক্য দূরও হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবং আপনার যদি এই রিপোর্টিং একটা যদি পাস হয় তাহলে কিন্তু একটা কাউন্সিল হবে, সেই কাউন্সিলে কিন্তু যারা অডিটিং করবেন তাদেরও কিন্তু প্রতিনিধি থাকবে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক থেকে থাকবে, সিকিউরিটি কমিশন থেকে থাকতে পারে, আপনার ফিনান্স মিনিস্ট্রি থাকতে পারে, কমার্স মিনিস্ট্রিতে থাকতে পারে, ঠিক আছে, একটা বোর্ড থাকবে, এবং সেখানে কিন্তু আপনার কিছু রেগুলেশনস রুলসও থাকবে। যদি কোনো অডিট ফার্ম যদি কোনো রকম কোনো এখানে মিসকন্ডাক্ট করে থাকে বা কোনো যদি অনিয়ম করে থাকে, তাহলে তাদের শাস্তির বিষয়ও থাকা উচিত বলে আমি মনে করি। যেহেতু সব জায়গায় আছে, আজকে দেখেন ব্রোকারেজ হাউসগুলো যদি কোনো অনিয়ম ধরা পড়ে বা কিছু যদি তারা করে, নট অনলি দিস, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন যদি আমরা কিন্তু তার আওতায় আসছি, আপনি জানেন মানি লন্ডারিং এর আওতায় কিন্তু আমরা চলে আসছি এখন, তো আমরাও কিন্তু শাস্তির মুখোমুখি হতে পারি, এবং এরকম কিন্তু হচ্ছে। সিকিউরিটি কমিশন কিন্তু অনেক ব্রোকারেজ হাউসকে দেখা যাচ্ছে যে আপনার শাস্তি দিচ্ছে, এবং সেটা যথার্থভাবে তারা দিচ্ছে, সেটা আমরা মাথা পেতেও নিচ্ছি যে এটা দরকার আছে, চেক এন্ড ব্যালেন্স এবং আমাদের কর্পোরেট গভর্নেন্স ঠিক রাখার জন্য এটার প্রয়োজন আছে। এটা আপনার ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যদি হয়, তার আন্ডারে কাউন্সিল যখন হবে সেখানেও জবাবদিহিতা থাকবে, এবং সেখানেও কিন্তু একটা আপনার যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থার সুপারিশ থাকে, সেটা আমার মনে হয় যেটা আমাদের মার্কেটের জন্য ভালো, বেশি কার্যকর। আরেকটি বিষয়, আপনি আইপিওর কথাও বলছিলেন যে গত 6 মাসে আসলে খুব বেশি কোনো আইপিও দেখা যায়নি, যে আন্ডার সাবস্ক্রিপশন হচ্ছে না আসলে তাদের। তা আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, মার্কেটের এখনকার